দুয়ারে রিপোর্টার এই বুলেটিনে এবার শুরুতেই আমরা নজর রাখি ওপার বাংলায়। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ দাস জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন ছিল, কিন্তু আজও সেই আবেদন গ্রহণ হলো না। শর্ত সাপেক্ষে এই জামিনের আবেদন তবে কবে পিছিয়ে দেওয়া হলো আপনাদের জানিয়ে রাখবো। চট্টগ্রাম আদালতের বিচারক বেশ কয়েকটি শর্ত দিয়েছেন। এই বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, বারবার এই শুনানির আবেদন পিছিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে কি এটা ইচ্ছাকৃত হচ্ছে? দেখো, একেবারেই যেটা যদি ঘটনা পরম্পরা দেখা যায় তাহলে একেবারে যখন 25 তারিখ গত 25 তারিখ যখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরে 26 তারিখ যখন তার প্রথম জামিনের আবেদন করা হয়, সেই সময় তার জামিন নাকচ করা হয়েছিল এবং তারপরেও গতকালও দেখা এবং তারপরে আমরা দেখেছি তার হয়ে যে আইনজীবীরা লড়েছিলেন সেই আইনজীবীকে একেবারে গণপিটুনিতে সেই আইনজীবীর মৃত্যু হয়েছে। তারপরে কোনো আইনজীবী যাতে তার হয়ে মামলা না লড়তে পারেন সেই রকম ফতোয়া জারি করা হয়েছিল। গতকালও যে আইনজীবী দাঁড়ানোর জন্য এসেছিলেন তাকে বলা হয়েছিল যে হলফনামা জমা দিতে হবে, যে জামিনের জন্য যে হলফনামা জমা দিতে হবে সেটাও স্থানীয়ভাবে হতে হবে। এবং আজকে যে শর্তের কথা বিচারক বলেছেন সেটা হচ্ছে যে আইনজীবী ঢাকা থেকে আসলে হবে না, যদিও সেটা একই দেশের মধ্যে অন্য শহর থেকে এসে আইনজীবী লড়লে হবে না, তাকে একেবারেই স্থানীয় আইনজীবী হতে হবে এবং তারপরেই তার জামিনের আবেদনের শুনানি হবে। ফলে কোথাও একটা গিয়ে বোঝাই যাচ্ছে। এবং যদি মামলার যদি পরম্পরা দেখা যায় যে যেভাবে তার বিরুদ্ধে প্রথমে দেশবিরোধী মামলা আনা হয়েছিল এবং তারপরে তার সেখানে যুক্ত করা হয়েছে খুনের মামলাও, সব মিলিয়ে যদি দেখা যায় যে তাহলে বোঝা যাবে এই ঘটনা পরম্পরা দেখলে যে কোথাও একটা গিয়ে গোটা বিষয়টাই যাতে চিন্ময় কৃষ্ণ দাস তিনি জেল থেকে কোনোভাবেই জামিনে বেরোতে না পারেন, সেই কারণেই কিন্তু এই গোটা বিষয়টা চলছে। প্রিয়াঙ্কা, লয়ার না থাকার কারণে এইবারের উনি এটা পেন্ডিং রেখে দিয়েছেন। সহায়তা আজকে পাওয়া উচিত ছিল। এটা যদি রিজেক্ট হয় আমরা হাইকোর্টে যাবো। আমাদের যে অভিযোগ ছিল সেটা হলো মানে আমার ফিজিক্যালি নয়, মানে বারবেলি অ্যাসল্ট করা হয়েছে। আপনি বুঝতে পেরেছেন তো? বারবেলি অ্যাসল্ট করা হয়েছে, এটা আমি বলেছি, আমার ফিজিক্যালি করা হয়নি। পরপর 3 বার বিজ্ঞ আদালত ওনার দরখাস্ত শুনানির জন্য আদালতের সুযোগ দিয়েছেন। আমি মনে করি উনি সুযোগটা নিতে পারেন নাই। উনি সুযোগটা নিতে পারলে ওনার সুবিধা হবে। আদালত ওনার পক্ষে ছিলেন, আদালত চাইছে যে ওনার একটা সুযোগ দেওয়ার জন্য। ফের যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে ভারতকে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদ। শুধু তাই নয়, যুদ্ধের জন্য প্রস্তুত থাকার বার্তা বিএনপি নেতা। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্তচক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। এখানেই শেষ নয়, ভারতকে আক্রমণ গণ অধিকার পরিষদের নেতার। ভারতীয়দের লাথি মেরে সরিয়ে দেওয়ার নিদান তার। একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। আমি একটা শেখ হাসিনাকে জিজ্ঞাসা করছি, আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংঘাতিক কাজ করলেন কিভাবে? আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেক রয়েছে সেখানে গিয়ে একটা ইকোনমিক জোন বানাতে? রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র 45 কিলোমিটার দূরত্ব। এই 45 কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই। যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাটি থেকে 400 কিলোমিটার যেতে হয়, 400 কিলোমিটার। আমি ভারতের কাছে 45 কিলোমিটার পাইলাম না, কিন্তু 400 কিলোমিটার ঘুরে যাচ্ছি। কিন্তু ভারতকে 1500 কিলোমিটার বাঁচানোর জন্য আমি 400 কিলোমিটারের ট্রানজিট দিলাম কেন? তাহলে ইন্ডিয়া কোনোদিন কাউকে দেবে না, শুধুমাত্র নিজেরাই নেবে। আমরা এই নীতিকে কতটুকু সমর্থন করতে পারি? দেখুন, যেমনটা বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, 13ই অক্টোবর সেখানে ফরাক্কায় বেড়াতে গিয়ে প্রথমে নিখোঁজ হয়ে যায় শিশু কন্যা। 3 ঘন্টা পর প্রতিবেশীর বাড়ি থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। আর এই ঘটনায় 2 জন অভিযুক্তকে গ্রেফতার এবং 61 দিনের মাথায় দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। এ বিষয়ে ডিটেল আপনাদের জানাবো। প্রণব রয়েছে সরাসরি। প্রণব,
আজ আদালত কি বলল এবং 61 দিনের মাথায় এই দুজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। দেখুন, নাবালিকাকে খুন এবং ধর্ষণে করার অভিযোগে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে আজকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর মহকুমা আদালত। মাত্র 61 দিনের মাথায় কিন্তু এই কাজ সম্পন্ন হয় এবং আগামীকাল তার শাস্তি ঘোষণা হবে এবং সরকারি আইনজীবী, যিনি বিশেষ আইনজীবী হিসাবে রয়েছেন বিভাস চট্টোপাধ্যায়, তিনি আশা করেছেন সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি হবে এবং স্বাভাবিকভাবেই নাবালিকার পরিবারের লোকেরাও কিন্তু এই ঘটনায় খুশি। এবং সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে যে এই যে নাবালিকাকে খুন এবং ধর্ষণের ঘটনায় যে দুজন অভিযুক্ত, তাদেরকে কিন্তু তারা যে সিগারেট এবং তোমার খুন এবং ধর্ষণ এবং খুনের পর তারা একটি কলতলাতে বসে দুইজনে সিগারেট খেয়েছিল এবং সেই সিগারেটের মধ্যে পরীক্ষা করার পর তার যে ডিএনএ টেস্ট, সেই ডিএনএ টেস্টে কিন্তু মিলে যায় এই দুই অভিযুক্তের এবং তার ফলে যখন ঘটনা ঘটেছিল তারা যে উপস্থিত ছিল সেই উপস্থিত কিন্তু ধরা পড়ে। এবং সবচেয়ে ব্যাপার, যখন রিকনস্ট্রাকশন করে তার তখন যে ড্রোন করে তার পুরো ম্যাপ হিসাবে কিন্তু সেই পরীক্ষা কিন্তু তদন্তে দেয়া হয় এবং সর্বপ্রথম এবং 4 জন এই ঘটনায় মানে সাক্ষী হিসাবে দিয়েছিলেন, যার মধ্যে একজন অন্তঃসত্ত্বা মহিলা, প্রতিবেশী মহিলা এবং একটি নাবালিকা, ওই যে নাবালিকা তারই বন্ধু, এবং তারাই এই দীনবন্ধু যে হালদার এবং শুভজিৎ হালদার, তাদের দুজনকে কিন্তু ধরতে গ্রেপ্তার করতে সাহায্য করে। এবং এই নাবালিকাকে খুন এবং ধর্ষণের ঘটনার পর কিন্তু সারা রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় হয়ে গেছিল, কিন্তু 61 দিনের মাথায় তারা যেহেতু দোষী সাব্যস্ত হয়েছে এবং আগামী দিনেও যে সর্বোচ্চ শাস্তি পাবে বলে আশাবাদী, সেই কারণে কিন্তু ফরাক্কার যে রেল কলোনি তাদের কিন্তু মোটামুটি ভাবে আশ্বস্ত যে শাস্তি উপযুক্ত শাস্তি। প্রণব, আগামীকাল সাজা ঘোষণা করবে জঙ্গিপুর মহকুমা আদালত। অনেক ধন্যবাদ। এদিকে ড্রোন ম্যাপিং ব্যবহার প্রযুক্তি করে এই প্রযুক্তি ব্যবহারের সাফল্য রাজ্যে প্রথম। ফরাক্কায় শিশুকে নির্যাতন খুনে তদন্তে ব্যবহার করা হয়, যাতে বড়সড় সাফল্য কিন্তু পুলিশের। ড্রোন ম্যাপিং ও ডিএনএ ম্যাচিং প্রযুক্তিতেই সাফল্য মিলল পুলিশের। পিও থেকে যে মাটি পাওয়া যায় এবং বিভিন্ন যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমাদের এভিডেন্সে অনেক কাজে লাগে। আমাদের এখানে ফরেন্সিক এভিডেন্সের মধ্যে ডিএনএ ম্যাচ হয়েছে। এই মামলা বেবিদা প্রথম মামলা ওয়েস্ট বেঙ্গলে যেখানে আমাদের ড্রোন ম্যাপিং হয়েছিল, কিডন্যাপিং এবং তার সঙ্গে মার্ডার, রেপ, গ্যাং রেপ এবং সেকশন 6 অফ পক্সো অ্যাক্টে একটি চার্জ ফ্রেম হয়। আজকে 59 দিনের মাথায় এদেরকে দুজনকেই দোষী সাব্যস্ত করা হলো। কিডন্যাপিংয়ের অফেন্সটা শুধুমাত্র দীনবন্ধুর ক্ষেত্রে, বাকি সমস্ত অফেন্সগুলো দুজনের উপর ইকুয়ালি অ্যাপ্লিকেবল হয়েছে। কালকে আমাদের সেন্টেন্স পয়েন্টে হেডিং আছে, যতগুলো সেকশনে চার্জ ফ্রেম হয়েছে তার মধ্যে 4টে সেকশনের ম্যাক্সিমাম পানিশমেন্ট আছে ডেথ সেন্টেন্স। ফরাক্কার ঘটনায় 61 দিনে দোষী সাব্যস্ত আর কুলতলিতে 62 দিনে ফাঁসির সাজা। আর এই দুটি ঘটনাতে রাজ্য পুলিশ তদন্ত করে। আরজিকর কবে? আরজিকরের ঘটনার তদন্তে কিন্তু সিবিআই। এই প্রশ্ন উঠতে শুরু করেছে। ফরাক্কায় 61 দিন দোষী সাব্যস্ত, কুলতলিতে 62 দিনে ফাঁসির সাজা। আরজিকর কবে বিচার পাবে? এদিকে আরজিকর মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার। তিনি আর নির্যাতিতার পরিবারের হয়ে লড়বেন না বলেই জানা যাচ্ছে। আরো ডিটেল আপনাদের জানাবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, ঠিক কি কারণে এই সিদ্ধান্ত বৃন্দা গ্রোভারের, কিছু কি জানা যাচ্ছে? আর পরবর্তী মামলা তাহলে কে লড়বে? দেখো, বৃন্দা গ্রোভারের তরফে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে যে তারা আরজি করে নির্যাতিতার পরিবারের হয়ে সুপ্রিম কোর্ট এবং বৃন্দা গ্রোভারের যে মানে সহকারী যারা আইনজীবী ছিলেন তার কাউন্সিলে তারা লোয়ার কোর্ট অর্থাৎ শিয়ালদা আদালতে মামলা লড়বেন না নির্যাতিতার পরিবারের হয়ে। বিশেষ কিছু কারণ বশত তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটা গতকালই তাদের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে যেহেতু শিয়ালদা আদালতের বিচার পর্ব এই মুহূর্তে চলছে এবং আজকে 49তম ব্যক্তির সাক্ষ্য গ্রহণ ছিল, সেক্ষেত্রে সকালে আজকে দেখা যায় নির্যাতিতার বাবা মা তারা শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের এজলাসে তারা উপস্থিত হয়েছিল এবং তাদের তরফে ইতিমধ্যে আইনজীবী
ঠিক করা হয়েছে বা তাদের তরফে আইনজীবী ইতিমধ্যেই প্রস্তুত রয়েছেন এবং আজকে 3 জন আইনজীবী যারা লোয়ার কোর্টে বা নিম্ন আদালতে তাদের নির্যাতিতার পরিবারে রয়েছিলেন, তাদের মধ্যে রয়েছেন হচ্ছে রাজদীপ হালদার, অমর্ত্য দে, এরা দুজন আজকে ছিলেন এবং আগামী সোমবার বিচার পর্বের দিন পরবর্তী দিন ধার্য হয়েছে। ওই দিন রাজদীপ হালদার, অমর্ত্য দে এবং তরিত ওঝা যারা নিম্ন আদালতে নির্যাতিতার পরিবারের হয়ে বিচার পর্বে অংশ নেবেন। অন্যদিকে সুপ্রিম কোর্টেও যেহেতু মামলাটি বিচারাধীন রয়েছে, সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে আইনজীবী করুণা নন্দী তিনি সুপ্রিম কোর্টে নির্যাতিতার পরিবারের হয়ে তারা মামলা লড়বেন এবং গতকাল বৃন্দা গোভার এবং তার যারা সহকারী যারা আইনজীবী রয়েছে তারা সরে দাঁড়ানোর পরে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর ফোরামের তরফ থেকে পরিবারের পাশে তারা দাঁড়ান এবং তাদের তরফেই আইনজীবীর ব্যবস্থা করা হয়েছে, এমনটাই জানিয়েছেন এই ফোরামেরই সদস্য কৌশিক চাকি। তিনি নিজেও আজকে আদালতে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে এবং পরবর্তী সময় আজকে দুজন আইনজীবী নির্যাতিতার পরিবারের হয়ে আজকে আদালত কক্ষে ছিলেন। তাদের মধ্যে হচ্ছে রাজদীপ হালদার এবং অমর্ত্য দে এবং সোমবার থেকে 3 জন আইনজীবী বিচার পর্বে অংশ নেবেন নির্যাতিতার পরিবারের হয়ে। তাদের মধ্যে এই রাজদীপ, অমর্ত্য এবং তরিত ওঝা এবং যখন কালকে বিকেলে খবর পেলাম এবং তখন অভয়ার মা বাবার সঙ্গে আমাদের যোগাযোগ হয়, তখন তারা প্রচন্ড রকম ভেঙে পড়েছিলেন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন, অ্যাডভোকেট করুণা নন্দী, তার সঙ্গেও ভিকটিমের মা বাবা ডিসকাস করেছে। উনি আজকে বলেছেন যদি দরকার হয় তাহলে সুপ্রিম কোর্টে উনি তাদের হয়ে প্রতিনিধিত্ব করবেন। কেউ যদি আইনজীবী চলে যায় সেটা তার গণতান্ত্রিক অধিকার, আমরা সে ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু যদি কোনো আইনজীবী চলে যায়ও আমরা সিনিয়র ডাক্তাররা জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টরসের পক্ষ থেকে তারা যাতে একদিনও বিচারহীন না থাকে, আইনজীবীহীন না থাকে, সে ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তার জন্য যতদূর যাওয়ার আমরা যাবো।